আজকে date হচ্ছে 6 তারিখ, তাই তো? 6, 10, আজকে পুজোর কিছু দিন শুরু হলো না হয়নি এখনো? যে তৃতীয়া, বাবারে, আমাদের ছুটি নাই। যাই হোক, ঠিক আছে। ওকে, চলো আমরা পড়ছিলাম অল্টারনেটিং কারেন্ট, পরিবর্তী প্রবাহ। সেগুলোতে আমরা অনেকটা এগিয়ে গেছি, কিন্তু একটা জিনিস আমাদের এখন বাকি আছে, দুটো জিনিস বাকি আছে। তা আমরা কি কি পড়েছি? ডায়নামো সম্বন্ধে পড়েছি, একদম ডায়নামোর প্রিন্সিপল প্রিন্সিপল পড়েছি, কি করে ডায়নামো কাজ করে না করে। তারপরে আমরা প্রবাহের আবিষ্ট বিভবের বিভবের রাশিমালা দেখেছি। সেখান থেকে আমরা আবিষ্ট প্রবাহের রাশিমালা দেখেছি, এবং তারা কার কার উপর নির্ভর করে, কি করে না করে, সেগুলো দেখেছি। সেখান থেকে আমরা বুঝেছি কম্পাঙ্ক কি জিনিস, কতটা কম্পাঙ্কের হয়। তারপরে ধরে নাও বিস্তার কতটা হয়, মানে হচ্ছে ম্যাগনিটিউড, শীর্ষমান, বিস্তারটাকে আমরা বলেছি শীর্ষমান। এই সমস্ত জিনিসগুলো আমরা সব দেখেছি। দেখার পর আমরা তারপর দেখতে চাইছিলাম যে এই যে সাইনুসয়েডিয়াল, বা যদি তোমার I = I0 ইন্টু সাইন ওমেগা টি, এরকম যদি একটা ইকুয়েশন হয়, তাহলে তার জন্য আমরা দেখতে চাইছিলাম যে গড় মান, প্রবাহের গড় মান কত হয়। এবার প্রবাহের গড় মান বলা মানেই সেটা কিন্তু হচ্ছে কখন গড় মান যদি কিছু একটা বলে, তাহলে এটা কি গড় মান, কতক্ষণের গড় মান, এটা এটা হবে অর্ধচক্রে। এ মনে আছে না ভুলে গেছো? গড় মান বলা মানেই হচ্ছে অর্ধচক্রে, কারণ পূর্ণচক্রে তো সবসময় জিরো। এটা সমান আমরা পেয়েছিলাম 2I0/π। আর প্রবাহের পূর্ণ চক্রে গড় মান কত পেয়েছিলাম? 0। ঠিক। তারপর আমরা প্রবাহের এই দুটো দিয়েও আমরা বুঝতে পারছিলাম না যে কি করে কারেন্ট আমরা বোঝাবো, ভোল্টেজ কি করে বোঝাবো। ভোল্টেজের ক্ষেত্রেও তাই, V = V0 × sin ওমেগা টি। যখন এসি হবে এরকম সাইনোসয়েডিয়াল, এতে সাইন হতে পারে বা কস হতে পারে, দুই ক্ষেত্রেই একই রকম হবে, একই কেস হবে, একই রেজাল্ট বেরোবে। তার জন্য আমরা নতুন এক ধরনের ডেফিনেশন দিলাম, সেটা হচ্ছে আরএমএস। আরএমএস প্রবাহ, আর একটা আরএমএস বিভব। আরএমএস বিভব, এই দুটো জিনিস আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে আইআরএমএস, আর একটা হচ্ছে ভিআরএমএস। ওকে, সেখানে দেখলাম আইআরএমএস সমান হচ্ছে I0/√2। এবার তারপর আমরা নিজেরা পড়েছিলাম যে এসির ক্ষেত্রে যা রেটিং করা হয় সেটা শুধুমাত্র আরএমএস দিয়ে রেটিং করা হয়। কারণ কি, আরএমএস এ স্কোয়ার করা হয়, সেজন্য মাইনাস আর দিক থাকে না, সব পজিটিভ হয়। তাই প্রবাহ যদি বাড়ে, আরএমএস বাড়বে। প্রবাহ বাড়লে পূর্ণ চক্রে গড় মান সবসময় 0 হয়, এটা আমরা আগের দিন দেখেছিলাম। অর্ধচক্রে গড় মান এটা হয় যদি অর্ধচক্র একটা দিকে পজিটিভ হাফটা নেই, পজিটিভ নেগেটিভের মধ্যেখানে পড়ে গেলে আবার 0 হবে। তো এই ধরনের নানা রকম সমস্যা ওই প্রথম গড় মানের ক্ষেত্রে আছে, আরএমএস এর ক্ষেত্রে নেই। তার মানে এখান থেকে আমরা একটা ফান্ডা কি পেয়েছিলাম, বা একটা ফ্যাক্ট কি, একটা সত্য ঘটনা হচ্ছে যে এসির ক্ষেত্রে বা পরিবর্তী প্রবাহ বা বিভব যাই হোক না কেন, প্রবাহ বা বিভব যাই হোক না কেন, এদের ক্ষেত্রে রেটিং, মানে কতটা কারেন্ট কতটা কি, রেটিং কিন্তু সর্বদা আরএমএস করা হয়, আরএমএস ভ্যালু করা হয়, দিয়ে রেটিং করা হয়। তো যদি আরএমএস ভ্যালু দিয়ে রেটিং করে, তাহলে আমরা দেখলাম, যদি ধরে নাও কেউ বলে 5 অ্যাম্পিয়ার এসি, এসি পরিবর্তী প্রবাহ, যদি এরকম কেউ বলে পরিবর্তী প্রবাহ, আর যদি কেউ বলে 5 অ্যাম্পিয়ার সমপ্রবাহ, তাহলে এদের এদের মধ্যে তফাৎ কি? এদের মধ্যে তফাৎ হচ্ছে এর কারেন্ট 5 অ্যাম্পিয়ার, I = 5 অ্যাম্পিয়ারই হবে। এক্ষেত্রে আরএমএস সমান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। কি এটা বোঝাতে পারলাম আমি? বুঝতে পেরেছো? এভাবে আমরা বলেছিলাম আগের দিন, এটা আমরা ডিসকাস করেছিলাম। তাহলে আরএমএস যদি 5 অ্যাম্পিয়ার হয়, তাহলে আমরা আবার জানি আরএমএস সমান হচ্ছে
I0/√2। তাহলে এইটা সমান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে I0 মানে হচ্ছে প্রবাহের শীর্ষ মান। তাহলে I0 সমান হবে 5√2 অ্যাম্পিয়ার। তার মানে কারেন্টটা কিন্তু অনেকটা বেড়ে গেল। তাহলে 1.4 যদি গুণ করে দিই 5-এর সাথে, তাহলে অ্যারাউন্ড 7 অ্যাম্পিয়ার মতো হয়ে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি যে এসির ক্ষেত্রে 5 অ্যাম্পিয়ার বলা আর ডিসির ক্ষেত্রে 5 অ্যাম্পিয়ার বলা দুটো কিন্তু একই নয়। এসির ক্ষেত্রে 5 অ্যাম্পিয়ার বলা মানে তার আরএমএস বলা। তাই এসিতে যেটা বলা থাকে শীর্ষ মান, ম্যাক্সিমাম মানটা কিন্তু তার চেয়ে √2 গুণ বেশি হয়। সে কারেন্টেও হয়, ভোল্টেজেও হয়। সেই জন্য আমরা তখন বলেছিলাম যে 220 ভোল্ট, 220 ভোল্ট ডিসি আর 220 ভোল্ট এটা যদি পরিবর্তী বিভব হয়, ডিসি মানে হচ্ছে সমবিভব যদি হয়, আর এটা যদি পরিবর্তী বিভব হয়, তাহলে এখানে 220 ভোল্টই থাকবে আমরা দেখেছি। আর এখানে পরিবর্তী বিভব যেহেতু রয়েছে, তার মানে এখানে VRMS-টা হচ্ছে 220 ভোল্ট। তাহলে V0/√2 সমান হচ্ছে 220 ভোল্ট। তার মানে V0 সমান হবে 220 ইন্টু √2 এত ভোল্ট, যেটা মোটামুটি আমাদের মুখস্থ হয়েছে 311 ভোল্টের কাছাকাছি এরকম কিছু একটা হয়। তার মানে 220 ভোল্ট ডিসিতে যদি তুমি শক খাও, আর 220 ভোল্ট এসিতে যদি শক খাও, পরিবর্তী বিভবে যদি শক খাও, তাহলে শক তুমি যখন খাবে তখন তো যেটা তোমার শরীরে ম্যাক্সিমাম ঝটকা তো ম্যাক্সিমাম ভোল্টেজের জন্য খাবে। তাহলে ডিসিতে তুমি 220 ভোল্টের ম্যাক্সিমাম পাবে, কিন্তু এসিতে তুমি পাবে 311 ভোল্ট। তাহলে কে ডেঞ্জারাস? তাহলে সেই জন্য হচ্ছে এই 1 নাম্বার পয়েন্ট 2 নাম্বার পয়েন্ট যদি বলি, তাহলে 2 নাম্বারটা হচ্ছে মোর ডেঞ্জারাস। এটা আমাদের জানা দরকার। এটা পরীক্ষায় পড়ুক না পড়ুক, এটা 9-10-এ পড়ে, 10-এ পড়ে, কিন্তু 11-এও হয়তো কোনো ক্ষেত্রে পড়ে যেতে পারে, কোনো ক্ষেত্রে এটা পড়তেই পারে। কিন্তু তবুও আমাদের কিন্তু অ্যাকচুয়ালি জানা দরকার এটা অ্যাকচুয়ালি হয় কি। ওকে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পাওয়ার, ক্ষমতা, তড়িৎ ক্ষমতা। ক্ষমতাটা আমাদের কাছে জানাটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই ক্ষমতাটা জানাটা দরকার এই কারণে, কারণ হচ্ছে যে আমরা যদি ক্ষমতা সঙ্গে টাইম গুণ করি, তাহলেই আমরা পাবো তড়িৎ শক্তি। আর তড়িৎ শক্তির জন্যই আমাদের ইলেকট্রিক বিল হয়। তাহলে আমরা যদি এই আইডিয়াটা পুরোটা না পাই, তাহলে কিন্তু ফিজিক্স পড়া ভালো হয় না। কারণ ফিজিক্স পড়া মানে হচ্ছে শক্তি কোন জায়গা থেকে কোন জায়গায় কতটা অ্যামাউন্টে সঞ্চিত হচ্ছে, খরচ হচ্ছে, এটুকুর সম্পূর্ণ আইডিয়া আমাদের পেতে হবে। তাই ক্ষমতা, শক্তি এগুলো আমাদের জানা খুব ইম্পর্টেন্ট। ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে একক সময়ে কতটা শক্তি ক্ষয় হচ্ছে। তাহলে একক সময়ে শক্তি ক্ষয়, তড়িৎ শক্তি ক্ষয়ের পরিমাণ। এই যে পরিমাণটা, এই পরিমাণটাই আমাদের জানাটা খুব দরকার। তাহলে আমরা তো জানি, তাহলে আমরা তার জন্য ধরে নিচ্ছি আমরা আগে একটু ডিসিতে যেটা করেছি, সমপ্রবাহের ক্ষেত্রে যেটা করেছি সেটা আমরা একবার দেখে নিই। সমপ্রবাহের ক্ষেত্রে আমাদের কিচ্ছু বলার দরকার হয়নি। আমরা দেখেছি শুধু রোধ থাকে। তাহলে তোমার ধরে নাও ভি যদি বিভব হয় আর আই যদি প্রবাহ হয়, তাহলে আমরা দেখেছি পাতি পাওয়ার যেটা হয়, পাওয়ার, ইলেকট্রিক পাওয়ার, পি সমান কি হয় গো? পাতি ভিআই হয়। এখানে কিন্তু গল্পটা একটু ডিফারেন্ট। এখানে আমাদের দেখতে হবে কি হয়, কিভাবে দেখব। তো বলছে যে এসির ক্ষেত্রে আমি যদি কোনো একটা জায়গায় ভোল্টেজ দিই, এসি ধরো আমি দিলাম প্রদত্ত বিভব, প্রদত্ত পরিবর্তী বিভব বর্তনীতে, কোনো একটা বর্তনীতে প্রদত্ত পরিবর্তী বিভব এইটা দিলাম ধরো ভি ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি, কথার কথা। তাহলে কারেন্ট এবং বিভব দেবো, তারপরে তো কারেন্ট সৃষ্টি হবে। তাহলে ওই বর্তনীতে সৃষ্ট প্রবাহ, ওই বর্তনীতে সৃষ্ট প্রবাহ, সেই প্রবাহটা বলছে যে এক্সাক্ট এই সমীকরণের সাথে ম্যাচ নাও করতে পারে। সেটা নির্ভর করছে বর্তনীতে কে আছে। যদি শুধু রোধ থাকে তাহলে তোমার হবে,
কিন্তু যদি সেখানে কোনো একটা ক্যাপাসিটার থাকে, কোনো একটা ইন্ডাক্টর থাকে, তাহলে তখন এটা পাতি আর দিয়ে ভাগ হয়ে যায় না। কারণ আমরা দেখলাম আগের দিন তোমাদেরকে আলোচনা করেছিলাম যে ডিসি ভোল্টেজ একটা সলিনয়েডাল লুপে দেওয়া আর এসি ভোল্টেজ সলিনয়েডাল লুপে দেওয়া দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? মনে পড়েছে? যদি আমি এসি ভোল্টেজ দিই তাহলে সময়ের সাপেক্ষে কারেন্ট পরিবর্তন হচ্ছে। কারেন্ট যদি পরিবর্তন হয় তাহলে ওই যে সলিনয়েডের টাইপের লুপ সেখানে ফ্লাক্সের পরিবর্তন হবে বা চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে। তার ফলে একটা ব্যাক ইএমএফ কিন্তু সব সময় তৈরি হবে, যেটা আমার কারেন্টের পরিবর্তনের হারের সমানুপাতিক হবে, কারণ কারেন্টের সাথে আইটা সমানুপাতিক। তাই বলছে কখনো কখনো এই যে বিভিন্ন ধরনের রোধ তৈরি হচ্ছে যেগুলো আমরা বলেছিলাম কাল্পনিক রোধ, সেই কাল্পনিক রোধটাকে আমরা বলেছিলাম এটা জটিল রাশির একটা ব্যাপার হবে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে আসবে। পরীক্ষার যে প্রশ্ন পড়ে সেগুলো খুব ইজি পড়ে, সেগুলো আমরা দেখবো ভালোভাবে। কিন্তু আমি যেমন যেমন ভাবে বলছি তেমন তেমন করে তোমরা দেখে নাও, কোনোভাবেই কোনো অসুবিধা তোমাদের সৃষ্টি হওয়া উচিত নয়। তাহলে আমরা এখানে কি বললাম? আমরা বলতে চাইলাম এটাই যে আমরা যখন ডায়নামো পড়েছি তখন ভোল্টেজটা এরকম পাওয়ার পরে শুধুমাত্র একটা রোধ রেখেছিলাম বলে বাই আর করে দিয়েছিলাম কারেন্টটা। কিন্তু সবসময় বর্তনীতে রোধ থাকবে তার তো কোনো মানে নাই। সেখানে ক্যাপাসিটার থাকতে পারে, বর্তনীতে ইন্ডাক্টর থাকতে পারে, রোধের সাথে থাকতে পারে, রোধ তো থাকবেই, তার থাকলেই রোধ থাকবে। তো এরকম ধরনের হতে পারে। তার জন্য আমরা ধরে নিচ্ছি জেনারেল একটা ফর্মুলা, আই ইকুয়াল টু সৃষ্ট যেটা আই জিরো সাইন ওমেগা টি প্লাস ফাই। মানে কি? কারেন্টটা এই কারেন্ট বিভবের সাথে একটা দশা পার্থক্য করে রয়েছে। এটা মানে কি? কারণ এই বর্তনীতে আমরা জানি না, বর্তনী যদি বর্তনীতে যদি শুধু রোধ থাকে তাহলে ফাই ইকুয়াল টু শূন্য। তাহলে কারেন্ট কি হবে? তখন আই পাতি হবে, আই জিরো ইন্টু সাইন ওমেগা টি, কারণ ওটা সাইন ওমেগা টি হলে সাইন ওমেগা টি হবে। কিন্তু যদি রোধ ব্যতিরেকেও যদি যদি কিন্তু যদি রোধের সাথে সাথে রোধ তো থাকবেই, রোধের সাথে সাথে যদি ক্যাপাসিটার থাকে, ধারক থাকে, বা যদি কুণ্ডলী থাকে, এই সমস্ত যদি জিনিস থাকে, তাহলে তখন ফাই কিন্তু জিরো হয় না, অসমান জিরো হয়। তাহলে তখন আমরা দেখতে পাই কি? সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে তড়িৎ প্রবাহ বিভবের সাথে সমদশায় থাকে না, কারণ এটা দশা, এটা তো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলকে আমরা দশা বলি। তাই আমরা দেখতে পাবো তড়িৎ প্রবাহ এবং বিভব সমদশায় থাকে না। তাহলে যদি না থাকে তাহলে এরকম হবে, তাহলে জেনারেল কেসে এরকম হবে। তাহলে আমরা জেনারেল কেসে আমরা কি লিখতে পারি? জেনারেল কেসে আমরা লিখতে পারি যে ভি যদি ভি জিরো সাইন ওমেগা টি হয়, তাহলে আই আমরা ধরে নিচ্ছি আই জিরো কি ধরলাম? সাইন ওমেগা টি প্লাস ফাই। যেখানে ফাই হচ্ছে, ফাই হলো প্রবাহ এবং বিভবের মধ্যে দশা পার্থক্য, মধ্যে দশা পার্থক্য। এবার মজা হচ্ছে কি, ফাই যদি পজিটিভ হয় তাহলে আমি কি বলবো? এগিয়ে আছে না পিছিয়ে আছে? ফাই যদি নেগেটিভ হয় তাহলে আমি বলবো প্রবাহ পিছিয়ে আছে। এখানে দুটো কেস আসবে। ফাই যদি নেগেটিভ হয়, ঋণাত্মক হয়, ঋণাত্মক হয়, তবে আমি বলবো প্রবাহ, প্রবাহ দেখো এটা তো মাইনাস হলো এখানে, তাহলে -5 ডিগ্রি, -10 ডিগ্রি, -90 ডিগ্রি, -120 ডিগ্রি, তাহলে আমরা বলবো তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ বিভবের তুলনায় দশায় পিছিয়ে আছে, বিভবের তুলনায় দশায় পিছিয়ে আছে। আর যদি উল্টোটা হয়, যদি ফাই পজিটিভ হয় তাহলে আমরা কি বলবো? ধনাত্মক যদি হয়
তাহলে আমরা বলবো উল্টো কথা। তাহলে বলবো তড়িৎ প্রবাহ বিভবের তুলনায় দশায় এগিয়ে আছে। বিভবের তুলনায় দশায় এগিয়ে আছে। যদি এগিয়ে থাকে তাহলে আমি বলবো লিড করছে। লিডাররাই তো এগিয়ে থাকে। তাহলে কারেন্ট এখানে লিড করছে, আর এখানে পিছিয়ে থাকা মানে আমরা বলি ল্যাগ করছে, বলে না? কি বুঝলে না বুঝলে না? লিড আর ল্যাগ। হ্যালো 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 হ্যালো। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার আই আয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি ফাইটা নেগেটিভ হয়, তাহলে ও ল্যাগ করবে, মানে ও পিছিয়ে আছে দশায়, কারণ কম হচ্ছে দশা। আর যদি দেখি প্লাস হয় তাহলে আমি বলবো লিড করছে। ওকে, তাহলে এইরকম এই এই জিনিসগুলো আমাদের পরবর্তীকালে আসতে চলেছে। এগুলো জিনিসগুলো পরবর্তীকালে আসতে চলেছে। এবার আমার বলো পাওয়ার কি হবে? ভোল্টেজ পেলাম, কারেন্ট পেলাম, তাহলে পাওয়ার কি হবে? পাওয়ার পি সমান পাতি ফর্মুলা, পাওয়ার পি সমান ভি ইন্টু আই। আমাদের ফর্মুলা তো একই, কিন্তু ফর্মুলার ভিতরে ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে গেল। ওখানে ভি ইন্টু আইটা আগে আমাদের ডিসির ক্ষেত্রে ভি ইন্টু আই ছিল, কিন্তু এসির ক্ষেত্রে কি দাঁড়ালো? পাওয়ারটা এখানে আমার এইগুলো বসাবো, ফর্মুলাগুলো বসালে কি পাবো? ভি এর জায়গায় বসাও ভি জিরো সাইন ওমেগা টি, আই এর জায়গায় বসাও আই জিরো সাইন ওমেগা টি প্লাস ফাই। যদি বসাই তাহলে আমি লিখতে পারি ভি জিরো আই জিরো কমন, এখানে আমি পেলাম সাইন ওমেগা টি। এটা সাইন ওমেগা টি প্লাস ফাইটাকে আমরা কি লিখতে পারি? সাইন ওমেগা টি কস ফাই প্লাস কস ওমেগা টি সাইন ফাই। মনে রাখবে, ম্যাথ তোমার কোনোদিন পিছন ছাড়বে না। তাহলে এবার যদি গুণ করি তাহলে কি পাবো? দুটো জিনিস পেলে হলে গুণ করে দিই, তাহলে আমরা পাবো ভি জিরো আই জিরো সাইন ওমেগা টি সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই। আর এটা পাচ্ছি প্লাস ভি জিরো আই জিরো সাইন ওমেগা টি কস ওমেগা টি ইন্টু সাইন ফাই। বাউন্ডারি আমি দিয়ে দিচ্ছি এখানে। এটা ঠিক আছে? এই পর্যন্ত কারোর কোনো আপত্তি আছে? সাইন এ প্লাস বি এর ফর্মুলা বসিয়েছি খালি। এবার এটাকে একটু গুছিয়ে সাজাতে পারি। এখানে দেখো ভালো করে যদি দেখি সাইন থিটা কস থিটা আছে, তাহলে আমাকে কি লিখতে বলছে? সাইন থিটা কস থিটা যদি গুণ হয়ে থাকে তাহলে কি লিখতে বলে? কিসের ফর্মুলা আসার চেষ্টা? সাইন টু থিটার ফর্মুলা আসার চেষ্টা করছে। হাফ গুণ হাফ এখানে দিয়ে 2 গুণ করতে হবে। আর সাইন স্কোয়ার আছে, তাহলে সেটাকে আমরা কস টু থিটা লিখতে পারি। সেখানেও আমার 2 সাইন স্কোয়ার থিটা দরকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার, তাহলে তাৎক্ষণিক পাওয়ার কেন বলছি গো? কারণ এইটা তাৎক্ষণিক ক্ষমতা কেন বলছি? কারণ এটা ওই সময়ের জন্য, টি চেঞ্জ করে গেলে চেঞ্জ করে যাবে। সেই পাওয়ার পি সমান কি পেলাম? ভি জিরো আই জিরো সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু কস ফাই প্লাস ভি জিরো আই জিরো সাইন ওমেগা টি কস ওমেগা টি ইন্টু সাইন ফাই। এবার এখান থেকে আমাকে একটা লোভ দিচ্ছে, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, হাফ দিয়ে, আর 2 দিয়ে গুণ করে দাও এখানে। এখানেও তাই, নিচে 2 গুণ করো, উপরে 2 গুণ করো। তাহলে আমি কি পাবো এখানে? এখানে আমি পাবো, দেখো ভি জিরো আই জিরো বাই 2 টোয়াইস সাইন স্কোয়ার থিটা। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা মানে কি? 1 মাইনাস কস টু থিটা আমরা জানি। তাহলে এটা আমরা বসাতে পারি। তাহলে 1 মাইনাস কস 2 ওমেগা টি ইন্টু কস ফাই। এইটা হয়ে গেল। আর এটার জন্য কি লিখতে পারি? প্লাস ভি জিরো আই জিরো বাই 2 2 সাইন থিটা কস থিটাটাকে আমরা কি লিখতে পারি? এটা সমান সাইন টু থিটা লিখতে পারি না? তাহলে এখানে তাই লিখি, তাহলে সাইন 2 ওমেগা টি ইন্টু সাইন ফাই। তাহলে দেখো এটা তাৎক্ষণিক ক্ষমতা কেন বলছি? কারণ
এখানে যে পি পি যেটা পাচ্ছি, এখানে টাইম যদি টি যদি চেঞ্জ করে দাও, তাহলে পি চেঞ্জ করে যাবে। তাহলে এটা সময়ের উপর নির্ভর করে। তাহলে যখনই এরকম সময়ের উপর নির্ভর করে, তখন আমরা গড় নির্ণয় করব। গড় ক্ষমতা কত সেটা নির্ণয় করব। কারণ প্রতি সেকেন্ডে কত ক্ষমতা ব্যয় করছে সেগুলো তো আমার নিয়ে এগুলো হিসেব করা যাবে না। আমি তো গড়ান হিসেব করব যে কত ক্ষমতা ব্যয় হচ্ছে। তাই গড় যখন নির্ণয় করব, তখন আমি পূর্ণ চক্রে গড় করব। তাহলে পূর্ণ চক্রে গড় ক্ষমতা, তা না হলে তো আমি টোটাল ইলেকট্রিক বিল পাবো না। পূর্ণ চক্রে গড় ক্ষমতা কত, সমান হবে পি অ্যাভারেজ। পি অ্যাভারেজ মানে কি? ইন্টিগ্রেশন পি ডিটি, 0 to t বাই টি, মানে বাই এরকম লিখতে পারো যদি টি লিখতে তোমার খারাপ লাগে। ইন্টিগ্রেশন 0 to t dt, তার মানে এটা টি। ডিটির ইন্টিগ্রেশন টি, টি মাইনাস জিরো মানে টি। তার মানে আমরা এটাকে লিখতে পারি 1/t ইন্টিগ্রেশন 0 to t পি, টি মানে এই পুরো জিনিসটা, ইন্টু টি ডিটি। তাহলে পি এর অ্যাভারেজ যদি বার করি, পি ইন্টু ডিটি ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে দুখানা ইন্টিগ্রেশন হবে, 1 নাম্বার পার্ট 2 নাম্বার পার্ট। তাহলে কি হয় দেখি। তাহলে এখানে দেখো, তাহলে পি অ্যাভারেজ সমান ইন্টিগ্রেশন 1/t ইন্টু ইন্টিগ্রেশন 0 to t পি ডিটি সমান 1/t ইন্টিগ্রেশন 0 to t, দুটো পার্ট ভাগ করছি। একটা হচ্ছে হাফ v0 i0 1 মাইনাস cos 2 ωt ইন্টু cos phi dt, এটা একটা পার্ট। আর একটা পার্ট কি, প্লাস 1/t ইন্টিগ্রেশন 0 to t, এখানে হচ্ছে তোমার v0 i0/2 sin 2 ωt sin phi ইন্টু dt। এবার দেখো তো, এখানে কারা কারা কনস্ট্যান্ট, এইখানে দেখো আবার দুটো হয়ে গেল, তো দুটো ভাগ করে দিই। 1/t ইন্টু 1/2 v0 i0 কিন্তু এটাকে 1 × cos phi dt হচ্ছে। তাহলে 0 to t cos phi ও কনস্ট্যান্ট, বাইরে বার করে দিলাম। cos phi শুধু dt, 1 × dt মানে dt, মাইনাস এইটা লিখছি 1/t ইন্টিগ্রেশন 0 to t, এখানে এই কনস্ট্যান্ট গুলো বার করে দিচ্ছি, v0 i0/2 ইন্টু cos phi, বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন 0 to t cos 2 ωt dt। আর এটার জন্য কি হবে, প্লাস 1/t v0 i0/2 sin phi ইন্টিগ্রেশন 0 to t sin 2 ωt dt। তাহলে আমরা কি জানি, আমরা দেখেছি যে পূর্ণ চক্রে এগুলো সব ভ্যালু জিরো হয়, এই ভ্যালুটা জিরো হয় পূর্ণ চক্রে। পূর্ণ চক্রে আমরা দেখিনি গড় মান জিরো হয়। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা পূর্ণ চক্রে জিরো হয়। এই ভ্যালুটা সাইন ওমেগাটি পূর্ণ চক্রে জিরো হবে। সাইন ওমেগাটিও জিরো হয়, সাইন 2 ωটিও জিরো হয়। কেন? কস 2 ωt মানে কি পূর্ণ চক্রে, মানে এখান থেকে এই গিয়ে এই গেল, তা পূর্ণ চক্রে পুরোটা করলে কি হবে, এইদিকে যতটা পজিটিভ পেলাম, দুটো পজিটিভ, সেরকম দুটো নেগেটিভ পেলাম, যোগ করলে তো জিরো হবে। আর এখানেও তাই সাইন 2 ωtটা কি হবে, এখান থেকে শুরু হয়ে এখানে যাবে, তাহলে যতটা প্লাস ততটা মাইনাস হবে, তাহলে এরও গড় জিরো হবে। কারণ এই দুটো পার্ট জুড়ে গেল, একদম হাওয়া, জিরো হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কে, শুধু এইটা। তাহলে 1/t ইন্টু হাফ v0 i0 cos phi ইন্টু ডিটির ইন্টিগ্রেশন কি গো, শুধু টি নয়। তাহলে এইটা আমরা যদি লিখি, এটা সমান টি কেটে যাবে। তাহলে আমরা কি পেলাম আলটিমেটলি, v0 i0/2 ইন্টু cos phi। তাহলে পি অ্যাভারেজ সমান, এই ক্যালকুলেশনটা কিন্তু পড়ার চান্স আছে, যদি নাও পড়ে তাহলে এই যে ফলাফলটা আমরা পেলাম, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে আমরা পেলাম পি অ্যাভারেজ সমান, তাহলে গড় ক্ষমতা এসির ক্ষেত্রে কি পেলাম, পি অ্যাভারেজ সমান v0 i0/2 ইন্টু cos phi। এবার দেখো তো এখানে কিছু তোমাকে প্রলুব্ধ করছে কিনা। v0 i0/2টাকে আমরা কিরকম লিখতে পারি,
√2 ইন্টু √2 লিখতে পারি, তাহলে v0/√2 ইন্টু i0/√2 ইন্টু cos phi লিখতে পারি। এবার এই v0/√2 টাকে আমরা কি লিখতে পারি? আমরা তো জানি vrms, ভেরি গুড। আর একদম তাই, i0/√2 টাকে আমরা কি লিখতে পারি? irms। তাহলে এইখানে আমরা লিখতে পারি vrms irms ইন্টু cos phi। এইটা হচ্ছে পি অ্যাভারেজ। তাহলে এই ইকুয়েশনটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা কি বলছে? পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে আমরা যখন আগে করতাম তখন শুধু এইটা থাকতো আগের ক্ষেত্রে, v0 i0 ডিসির ক্ষেত্রে। পরিবর্তী প্রবাহ এসির ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? vrms irms ইন্টু cos phi। এবার cos phi একটা টার্ম এক্সট্রা চলে এলো। এই যে cos phi, এটা ক্ষমতার সাথে একটা গুণ হয়ে আছে, তাই এটাকে বলা হয় ক্ষমতা গুণক। কি বলা হয়? cos phi এর মানের উপর এর মান 0 থেকে 1 হতে পারে। হতে পারে তো? তাই এর মানের উপর তাই এর মানের উপর পি অ্যাভারেজের মান নির্ভরশীল। তাহলে ফাইটা কি গো? ফাই কি ছিল? ফাইটা কি ছিল মনে আছে? দশা পার্থক্য। কার কার মধ্যে দশা পার্থক্য? যে বিভব আমি দিয়েছি, তাহলে প্রদত্ত বিভব আর সৃষ্ট প্রবাহ, এদের মধ্যে দশা পার্থক্য। এদের যে দশা পার্থক্যটা হচ্ছে তার কস ফাই, সেটা তোমার ক্ষমতার মানটাকে বিশালভাবে তার উপর নির্ভরশীল। এই কস ফাইটাকে বলা হয় ক্ষমতা গুণক। কি বলা হয়? ক্ষমতা গুণক। ইংরেজিতে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। কারণ এই যে গুণ হয়ে আছে গুণকটা, তার মানের উপর কিন্তু পি অ্যাভারেজ নির্ভরশীল। তাহলে যদি কোথাও ফাই 90 ডিগ্রি হয়ে যায়, ফাই যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে কি হবে গো? তাহলে তাহলে গল্পটা ভালো করে শোনো। যদি যদি ফাই +90 হয় বা ফাই সমান -90 ডিগ্রি হয়, তাহলে তো আমরা দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রে কস ফাই ক্ষমতা বিনক্ত 0। তাহলে পি অ্যাভারেজ কত? কিন্তু কিন্তু এখানে তো ভি আছে, ভিআরএমএস আছে, আবার আইআরএমএস আছে। তাহলে তোমার বাল্বও জ্বলবে, সবই হবে। তোমার বাল্ব জ্বললে রোদ থাকতে হবে, তা ক্ষেত্রে হয়তো এরকম হয় না। তার মানে কারেন্টও পাচ্ছ, ভোল্টেজও পাচ্ছ, কিন্তু তোমার পাওয়ার খরচ হচ্ছে না। তোমার পাওয়ার খরচ হচ্ছে না। তা আমরা সেই জিনিস মনে প্রাণে চাইবো না, চাইবো না? তোমার পড়তেও হচ্ছে না, অথচ তুমি একদম গেদে গেদে 99 করে নাম্বার পাচ্ছ। সেটা আমরা মনে প্রাণে স্বপ্নে চাই না, চাই না? কি গো? অনেকে তো ঘুমের ঘোরে স্বপ্নেই চলে গেলি তোরা মনে হচ্ছে। তাহলে আমরা যেটা চাই সেটা স্বপ্ন, তাই সেটা বাস্তবে হয় না। তো ভাই কোনোদিন এক্সাক্ট 90 ডিগ্রি হয় না, কিন্তু তবুও আমরা আমাদের রেফারেন্সের জন্য বলতে পারি যে এক্ষেত্রে 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 কি হলো? প্রবাহ আছে, প্রবাহ এবং বিভব থাকা সত্ত্বেও বিভব থাকা সত্ত্বেও সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে কোনো তড়িৎ শক্তি ব্যয়িত হয় না। তড়িৎ শক্তি ব্যয়িত হয় না। সেটাই তো আমি বলার চেষ্টা করছি। মনে প্রাণে তো স্বপ্নে আমি চাইবো না। আমি সেটাই তো বলার চেষ্টা করছি তোদেরকে। তার মানে কি এইজন্যই তো বললাম কারেন্টের বিল আসবে না মানে তোর খরচা নাই। তার মানে তুই পড়ছিসও না, তাও 99 পাচ্ছিস। এগুলো তো আমাদের স্বপ্ন। তা এরকম কি কোনোদিন হয়?
তাহলে এর হয় না, কিন্তু ম্যাথমেটিক্যালি থিওরিটিক্যালি এরকম জিনিস পাওয়া সম্ভব। তাহলে কোন রকম তড়িৎ শক্তি যদি ব্যয়িত না হয়, কোনো ওয়াটেজ না হয়, তাহলে এই যে প্রবাহটা আমরা পাচ্ছি এখানে, এটাকে বলা হয় ওয়াটলেস কারেন্ট। ওয়ার্থলেস নয়, যেটা মা বাবারা আমাদেরকে গাল দেয় মাঝে মাঝে, ওয়ার্থলেস তোরা, তার বানান হচ্ছে এইটা। হ্যাঁ, ওয়ার্থলেস মানে ওয়ার্থলেস মানে কি, মূল্যহীন। এই গালগুলো যদি খায় তাহলে পরবর্তীকালে কিন্তু ভালো হয়। এই গালগুলো খাওয়া ভালো। তোমরা না হয় আজকাল গাল খাও, আমরা আগে পিটুনি খেতাম। তো ওয়াটলেস কারেন্ট মানে হচ্ছে ওয়াট বিহীন প্রবাহ। ওয়াট বিহীন প্রবাহ। তাহলে এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের স্বপ্ন। তার মানে স্বপ্ন, যদি স্বপ্ন বানান ভুল লিখেছি, স্বপ্ন, স্বপ্ন যদি হয় তাহলে জানতে হবে সেটা বাস্তবে হয় না। তাহলে কোন ক্ষেত্রে হওয়া সম্ভব, কোন ক্ষেত্রে হওয়া অসম্ভব, সেই জিনিসগুলো জানবো। কিন্তু পরীক্ষায় যদি পড়ে ওয়াটবিহীন প্রবাহ কাকে বলে, তাহলে কিন্তু তখন লিখতে হবে যে এসি প্রবাহের, এসির ক্ষেত্রে পি অ্যাভারেজ সমান আইআরএমএস ভিআরএমএস ইন্টু কস ফাই। যদি ফাইয়ের মান +90 ডিগ্রি বা -90 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে কস ফাই বা ক্ষমতা গুণকের মান শূন্য হয়, তাই পি অ্যাভারেজ শূন্য হয়। এবং সেই ক্ষেত্রে প্রবাহ থাকা সত্ত্বেও সময়ের সাপেক্ষে কোনো তড়িৎ শক্তি ব্যয়িত হয় না। এই ধরনের প্রবাহকে ওয়াট বিহীন প্রবাহ বলা হয়। ওকে, 2 নাম্বার সঙ্গে সঙ্গে পরে ঢুকে যাবে। তাহলে এবার আমরা দেখবো এরকম। এবার যদি দেখি ফাই, যদি ফাই সমান 0 ডিগ্রি হয়, তাহলে ফর্মুলা আমাদের কি ছিল? গড় ব্যয়িত, এটা পি অ্যাভারেজ মানে কি, গড় ব্যয়িত তড়িৎ শক্তি। এই বাংলাগুলো ক্লিয়ারলি বুঝলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গড় ব্যয়িত তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা, এটা খরচা হচ্ছে, যার জন্য আমাদেরকে ইলেকট্রিক বিল দিতে হয়। তাহলে এইটা সমান হচ্ছে, পি অ্যাভারেজ সমান হচ্ছে ভিআরএমএস আইআরএমএস ইন্টু কস ফাই, কস ফাই। এটা হচ্ছে ফর্মুলা, মনে রাখবো। তাহলে এখানে যদি হয় তাহলে ক্ষমতা গুণক, ক্ষমতা গুণক কস ফাই সমান হবে 1। তাহলে সেক্ষেত্রে পি অ্যাভারেজ সমান ভিআরএমএস আইআরএমএস হয়। তার মানে দেখতে পাচ্ছ, সেক্ষেত্রেও কিন্তু ডিসির মতন সমান হয় না। কারণ ভিআরএমএস মানে কি, V0/√2, আইআরএমএস মানে কি, I0/√2। তার মানে এখানে হচ্ছে তোমার V0 I0/2। তার মানে পি অ্যাভারেজ অর্ধেক হচ্ছে। হ্যাঁ, কি বলছো? ডিসির অর্ধেক হচ্ছে। তার কারণ এখানে চেঞ্জ হচ্ছে, সবসময় মানটা তো একই থাকছে না, পিকে তো থাকছে না। তবুও এটা ম্যাক্সিমামের, কস ফাইটা 1 হয়, এটা ম্যাক্সিমাম। তাহলে এক্ষেত্রে, এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষমতা ব্যয় হয়, ম্যাক্সিমাম ক্ষমতা ব্যয় হয়। বেশি বিল পড়ে, বেশি বিল উঠবে তার জন্য, যদি চারিদিকে তুমি রোদ লাগিয়ে দাও। সেই জন্য আমাদেরকে টেকনিক ইউজ করতে হবে, যে রোধের মতো কাজ করবে, অথচ রোধের মতো কাজ করবে, অথচ পাওয়ার খরচা করবে না, এমন জিনিস ব্যবহার করতে হবে। তবেই আমি সেখানে আমার ইলেকট্রিক বিলটা সাশ্রয় করতে পারবো। কিছুটা পরিমাণ যদি আমি ওয়াটলেস করে দিতে পারি, সেই ফান্ডাটা পেতে গেলে, সেই ফান্ডাটা পেতে গেলে আমাদের কিন্তু এই জিনিসগুলো ভালো করে বোঝা দরকার। ওকে, এই এই একটা টপিক। এবার আর একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা খুব ইজি, খুব টাফ নয়। আমরা কি করব, নেক্সট যে আলোচনা, এটা আমাদের এসির লাস্ট আলোচনা এবং ইম্পর্টেন্ট আলোচনা। এই আলোচনাটায় কি করতে চলেছি সেটা তোমাদেরকে আগে বুঝতে হবে। কি করতে চলেছি, আমরা কি কি জিনিস বার করব, একদম খুব পিন পয়েন্টেড আমরা বুঝবো আমরা এখানে কি করতে চলেছি। আমরা কি করব, আমরা একটা পরিবর্তী বিভব দেব।
পরিবর্তী বিভব বর্তনীতে দেব। বর্তনীতে যদি পরিবর্তী বিভব দিই, তাহলে বর্তনীতে একটা পরিবর্তী কারেন্ট তৈরি হবে। হ্যাঁ কি না? পরিবর্তী প্রবাহ তৈরি হবে। এই যে পরিবর্তী প্রবাহ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি দেখলাম? আমরা একটু আগে দেখলাম ভিটা দিলাম v0 ইন্টু সাইন ওমেগা টি। তাতে আমরা দেখলাম প্রবাহটা তৈরি হচ্ছে I ইকুয়াল টু কি তৈরি হচ্ছে? I0 ইন্টু একটা ধরলাম তো প্লাস ফাই। এবার আমরা বর্তনী অনুযায়ী ফাই সমান কত বর্তনী অনুযায়ী নির্ণয় করব। আমাদের এইখানে একটা এক্সট্রা কাজ ঢুকে গেল, নির্ণয় করব। তাহলে প্রথম ফাই এর মান নির্ণয় করব, করার পর সঙ্গে সঙ্গে আমরা দেখব প্রবাহ। আমরা কি চেক করব? কি চেক করব? 1 নাম্বার, প্রবাহ বিভবের তুলনায় পিছিয়ে না এগিয়ে? বিভবের তুলনায় পিছিয়ে না এগিয়ে সেটা আমরা দেখব। সেটা আমার দেখার টেকনিক কি? ফাই কে কি করে দেখব? তাহলে পিছিয়ে যদি হয় তাহলে ফাই হচ্ছে নেগেটিভ, আর এগিয়ে থাকলে ফাই হবে পজিটিভ। এটা আমরা চেক করব। তাহলে এখানে আমরা একটা ক্যালকুলেশন করব বর্তনী হিসাবে, নিয়ে আমরা দেখব ফাই সমান কত। সেই ফাই এর মান পেয়ে আমরা প্রথমে আইডিয়া করব পিছিয়ে আছে না এগিয়ে আছে, পিছিয়ে আছে না এগিয়ে আছে। এটা প্রথম চেক করব। এখান থেকে প্রশ্ন আসতে পারে। নাম্বার 2 করব আমরা কি? যেই ফাই পেলাম সঙ্গে সঙ্গে ক্ষমতা গুণক কে? কস ফাই। এইটাকে আমরা নির্ণয় করব। নির্ণয় করে আমরা দেখব পি অ্যাভারেজ যে ফর্মুলাটা ভিআরএমএস আইআরএমএস কস ফাই, এই কস ফাই এর মানটা বসাবো, এটা পুট করব। পুট করে আমরা দেখব, এখানে চেক করব পি অ্যাভারেজ সমান কত। মানে কি? মানে কি? কোন বর্তনীতে বেশি ক্ষমতা ব্যয়িত হচ্ছে, কোন বর্তনীতে ক্ষমতা ব্যয়িত হচ্ছেই না, কোন বর্তনীতে কি তৈরি হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখব। আর আমরা দেখব কি? প্রবাহটা প্রবাহটা বেশি পেতে গেলে কি হতে হবে? প্রবাহ বেশি পেতে গেলে কি করব? বেশি হবে, বেশি করতে কি করতে হবে? হতে হলে কি করব? কম করতে হলে কি করব? এই সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করব। তাহলে প্রবাহ যদি বেশি করতে পারি, কম করতে পারি, সেরকম যদি টেকনিক আমার থাকে, তাহলে আমাদের ফ্যানের রেগুলেটরের মতন হয়ে যাবে না? কি গো? রেগুলেটর ঘোরালে বেশি হচ্ছে, কম হচ্ছে, বেশি হচ্ছে, কম হচ্ছে, এরকম ধরনের হয়। যখন রোদ কমিয়ে দিই, এই যে আমাদের ফ্যানের যে রেগুলেটর থাকে, আগে অন্যান্য সমস্ত রেগুলেটর আগে রোদ দিয়ে করা হতো। রোদ দিয়ে করা হতো মানে কি? রেজিস্ট্যান্সটা তোমার যদি বাড়িয়ে দিত, কারেন্ট কমে যেত। রেজিস্ট্যান্সটা যখন কমিয়ে দিত, কারেন্ট তখন বেড়ে যেত। এরকম হতো। এখন আমরা প্রবাহটা কি শুধু রোদ দিয়েই কন্ট্রোল করতে পারি? নাকি আলাদা কোনো ক্ষমতা, আলাদা কোনো টিউনিং প্যারামিটার আছে রোদ ছাড়াও? সেটা আমরা দেখার চেষ্টা করব। যদি থাকে তাহলে সেটা কি ক্ষমতা, সেখানে কি তড়িৎ ক্ষমতা ব্যয়িত হয়? সেটাও আমরা দেখব। যদি না হয় খুব ভালো কথা। যদি হয় তাহলে আমরা তখন রোদটাকে ইউজ করব। দেখব কে বেশি করে কেউ কম করে। এই সমস্ত জিনিস আলোচনা করব। তাহলে আমরা কি আলোচনা করব সেটা আমরা বুঝলাম। এখানে কি বলিনি সেটা হচ্ছে কোন কোন বর্তনী ইউজ করব। বর্তনী আর বর্তন কিন্তু আলাদা। বর্তন মানে কি? বর্তন আর বর্তনীর মধ্যে তফাৎ কি? বর্তন শুনিসনি? গামলা গামলা বাসনপত্র। আমি বলছি বর্তনীর জায়গায় বর্তনী বলছি, আর বর্তন শুনিস না? পরে বাস। তা আমরা তো হিন্দিও জানি তো আমরা। হিন্দি জানি না? আমাকে তাহলে আগে হিন্দি বলার সময় এরকম, যখন প্রথম ইন্দোরে যায় তখন ওখানে পোহা খায় সবাই। প্রচুর পোহা খায়। পোহা আর কিছুতেই, হ্যাঁ, চিড়ের যেটা করে। আর বুঝতে পারতাম না যে কি বলবো।
তা বলতাম, এই আঙুল দেখিয়ে বলতাম ইসকো দে দিজিয়ে, মানে ধর কে কি বলছে। তা ওইটুকু তখন বলতে পারতাম না, তখন হাত দেখে বলতাম যে ইয়ে ইয়ো ইয়ো, বুঝলি তো? তো ইয়ো ইয়ো করে কাটাতাম প্রথম দিকে। বাপরে বাপরে কি চাপে কেটেছে। তা আমরা বর্তন জিনিসটা আমরা জানি, কোনো জায়গায় কিন্তু বর্তন লিখে আসিও না রিয়া, ঠিক আছে? সব জায়গায় বর্তনই লিখো। রিয়া ঘুমাচ্ছে মনে হয়। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা বর্তনী গুলো এবার আমরা দেখি কি কি বর্তনী আমরা দেখবো। বর্তনী সমূহ, তাহলে 1 নাম্বার, এইগুলো শেষ করলে আমার চ্যাপ্টার শেষ। বিশুদ্ধ রোধক বর্তনী। বিশুদ্ধ রোধক বর্তনী মানে কি? অনলি রেজিস্ট্যান্স, অনলি রেজিস্ট্যান্স, কোনো চাপ নেই, রিয়াল বাধা। বিশুদ্ধ কুণ্ডলী, মানে কুণ্ডলী মানে ওটাকে কি বলা হয়? আবেশক, আবেশক, আবেশক বর্তনী। 3 নাম্বার, বিশুদ্ধ ধারক বর্তনী। এই যে দুটো আমি লাল কালিতে লিখলাম, এই দুটো হওয়া খুব চাপ। 4 নাম্বার হচ্ছে, তাহলে এইটা হলো শুধু আর বর্তনী, এইটা হলো শুধু এল বর্তনী, এটা হলো সি বর্তনী। তারপরে আমরা কি করব? আর এল বর্তনী। তারপরে আমরা 5 নাম্বার কি করব? আর সি বর্তনী। আগে আমরা চিনবো এগুলোকে। তারপরে আমরা 6 নাম্বার কি করব? এল সি আর বর্তনী সব দিয়ে দেবো। এটার আমরা শুধু সিরিজ করব, সিরিজে থাকবে এটা করব, প্যারালাল করব না, এটা আমাদের কোনো সিলেবাসে নেই। ওকে, তো চেহারাগুলো দেখতে কিরকম? চেহারাগুলো দেখায়, একটা হচ্ছে শুধু রোদ, আর এখানে আমরা ভোল্টেজ দেবো এসি, এটা হলো এইটা। পরেরটা, এইটা হচ্ছে শুধু ইন্ডাক্টর, এরকম দেবো। এইটা, এইটা হচ্ছে শুধু ক্যাপাসিটার, আর এখানে এসি দিয়ে দিলাম। এটা হচ্ছে আর এল, মানে রোদ আছে আর কুণ্ডলী আছে, একটা এরকম দিলাম। আর সি মানে হচ্ছে রোদ আছে আর ক্যাপাসিটার আছে, এরকম দিলাম। আর এলসি আর বর্তনী মানে রোদ আছে, সি আছে, এল আছে, সব আছে, তিনটি আছে, নিয়ে এখানে আমি একটা ফ্রিকোয়েন্সি দিলাম। কোনটা আমি প্রথম দেব? আমাদের স্টাইল, আমরা কিরকম স্টাইলে পড়াশোনা করছি, প্রথমে আমরা এখানে ভোল্টেজ দেব, তারপর আমরা এখানে কারেন্ট বার করবো। প্রথমে আমরা ভোল্টেজ দেব, তার মধ্যে কারেন্ট বার করবো, প্রথমে ভোল্টেজ দেব, তার মধ্যে কারেন্ট বার করবো। এবার আমাকে বলো, এই যে ছবি ছক্কা গুলো আঁকলাম, তার মধ্যে কোন দুটো ছবি ছক্কা বাস্তবে এক্সিস্টই করে না? কেন বলো তো দেখি? কেন, সেটা বলছি। আমি তো বলেছি, এবার বলেন কেন? রোদ থাকবে না এমন হয়? আমি তো তার দিয়ে তো জয়েন করব। আর এইটা কি? এলটা কি? এ তো কুণ্ডলী, এ তো তারের রোদ থাকবে না? তাহলে কোনোদিন হয়? থাকবেই। তাহলে বিশুদ্ধ আবেশক বর্তনী, বিশুদ্ধ ধারক বর্তনী, এগুলো শুধুমাত্র কথার কথা, এগুলো হওয়া সম্ভব নয়। এগুলো হচ্ছে, কারণ রোদ তো থাকবেই, আরে তার দিয়ে তো কানেক্ট করতে হবে, সেই তারেরও তো রোদ থাকবে। এই দুটো হচ্ছে কাল্পনিক, কিন্তু তবুও এখান থেকে প্রশ্ন পড়ে, এবং এখানকার কনসেপ্টটা আমাদের বেশ কাজে লাগবে। তাহলে আমরা আজকে 1, 2 আর 3 করে আমরা আপাতত রেস্ট নেব, ভালো করে বুঝবো, একটু গরু যেমন জাবর কাটে তেমন করে জায়গাটা ক্লিয়ার করব, ভালো করে হজম করব, ডাইজেস্ট করব, অ্যাসিমিলেট করব। তারপর আমরা নেক্সট ক্লাসে পরের গুলো ধীরে 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 এগোবো। ওকে, দেখো, খুব সহজ। তাহলে 1 নাম্বার হচ্ছে বিশুদ্ধ, একদম স্টেপ বাই স্টেপ করবে, কোনো চাপ খাওয়ার কোনো দরকার নেই। বিশুদ্ধ রোধক বর্তনী, এটা তো একদম বাস্তবে সবসময় এক্সিস্ট করে। তাহলে পিওর রেজিস্টর সার্কিট, পিওর রেজিস্টিভ সার্কিট,
কি করবো গো? একটা রোধ দেবো, আর রোধ ধরে না আছে, আর এখানে একটা ভোল্টেজ আছে, ভোল্টেজ এসি। তাহলে আমরা প্রথম ফার্স্ট স্টেপ কি, ভোল্টেজ আমরা দেব, কারেন্ট আমরা বার করব। তাহলে মনে করি পরিবর্তী বিভব হলো ভি সমান ভি জিরো সাইন ওমেগা টি। তাহলে প্রবাহ কত হবে গো? শুধু তো রোধ, তাহলে আই সমান পাতি ভি বাই আর নয়? আর তো কেউ নাই, তাই তো, ভি সমান তো আই আর। তাহলে এই যে ভোল্টেজ দেবে এখানেই তো আই আর হবে। তাহলে এটা পাতি ভি জিরো বাই আর ইন্টু সাইন ওমেগা টি। তাহলে এটাই আমার আই জিরো। তাহলে আই সমান আই জিরো সাইন ওমেগা টি। তাহলে প্রথম চেক কি করব, ফাই সমান কত? ফাই কখন ছিল গো? আমরা মনে মনে ভাবো, ভাবো, ভি সমান ভি জিরো সাইন ওমেগা টি ধরেছিলাম, তার ফলাফলে পেয়েছিলাম আই সমান আই জিরো সাইন ওমেগা টি প্লাস ফাই। সেই ফাইটাকে আমরা বলেছিলাম, তার কস ফাইকে আমরা বলেছিলাম ক্ষমতা গুণক। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ফাই আছে এই দুটোর মধ্যে থেকে। ফাই সমান তাহলে আমরা পেলাম জিরো। ফাই সমান যদি 0 ডিগ্রি পাই, তাহলে আমরা বলবো প্রবাহ এবং বিভবের মধ্যে কোনো দশা পার্থক্য নেই। তাহলে 1 নাম্বার পয়েন্ট হলো প্রবাহ এক্ষেত্রে এক্ষেত্রে যে ক্ষেত্রে পড়ছি এবং বিভবের মধ্যে কোনো দশা পার্থক্য নেই। কোনো দশা পার্থক্য নেই। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, cos ফাই সমান হচ্ছে 1, ফাই ইকুয়াল টু 0 মানে, তাহলে ক্ষমতা গুণকের মান সর্বোচ্চ সমান 1, যেটা সর্বোচ্চ, একদম সবচেয়ে বেশি আমার ক্ষমতা খরচা করবে। আর তার জন্য পি অ্যাভারেজ কত হবে গো? পি অ্যাভারেজ সমান হবে ভিআরএমএস আইআরএমএস ইন্টু 1, cos ফাই মানে 1। তাহলে ভি জিরো বাই √2, এটা করলাম আমি, আর একবার কমপ্লিটনেসের জন্য এখানে রেখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে পাতি ভি জিরো আই জিরো বাই 2। এটা হলো খরচা, এটা হলো খরচা, আর ওটা পেলাম কারেন্ট। 1 নাম্বার সার্কিট কমপ্লিট। কঠিন না সহজ? এটা খুবই সহজ। নেক্সট 2 নাম্বার, সার্কিট নাম্বার 2, বিশুদ্ধ আবেশক বর্তনী। তাহলে প্রথমে আমাদের চিত্র, এই হলো আমার চিত্র, এই হলো আমাদের বিভব। আমি এখানে বিভব দেব, কি বিভব দেব গো? এখানে ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি বিভব দিলাম। এবার আমাকে বল, এখানে তো কোনো রোধ নাই, তাহলে আই ইন্টু আর, কোনো লস নাই, নো রোধ, কোনো রোধ নেই, আমরা ধরে নিয়েছি কোনো রোধ নেই, তাই কোনো আই ইন্টু আর ড্রপ বিভব পতন নেই। আমরা আই ইন্টু আরটাকে বিভব পতন বলতাম, মনে আছে তো? আগের কোনো জিনিস ভুললে হবে না। তার মানে এখানে যা ভোল্টেজ হবে এখানে ভোল্টেজের সাথে সমান হবে, এর ভোল্টেজের সাথে সমান হবে। যদি সমান হয়, তাহলে আমরা কি জানি, এল কুণ্ডলীতে যে ভোল্টেজ সৃষ্টি হয় সেটার মান কত হয় গো? কত হয়? এল ডিআই ডিটি হয় না, মনে আছে না নাই? ফাই ইকুয়াল টু এল আই, কি গো? তাহলে আমরা জানি কুণ্ডলীর জন্য ফাই ইকুয়াল টু এল ইন্টু আই হয়। তাহলে তার জন্য এখানে তো কারেন্ট চেঞ্জ হবে, তাহলে তার জন্য আমার কি হবে, ভি সমান, বা ভি এল যদি আমরা বলি, ভি এল, এটা সমান হবে কি, এটা সমান হবে মাইনাস ডিফাই ডিটি। হবে না? হবে না? মাইনাস ডিফাই ডিটি, তার মানে হবে মাইনাস
এল ডিআই ডিটি। তাহলে দেখো বাইরে এবার এখানে এই যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাই গিয়ে পড়েছে ওখানে। তার মানে এখানে তোমার এদের দুজনের যদি আমি দেখি যে এই যে ভি আর এই ভিএল, ভি আর ভিএল, এই দুটোর যোগফল হবে 0, কারণ এই দুটোর পরে আর কোনো ভোল্টেজ এক্সট্রা নেই, কারণ এখানে আরই নেই। তার মানে কি, এখানে আমরা লিখতে পারি যে এই ভি যেটা আমরা দিয়েছি আর এলডিআইডিটি, এটা দুটো যোগ করলে আমার সমান হবে, বা এলডিআইডিটি যে ভোল্টেজটা তৈরি হবে সেটার সাথে ভিটা সমান হবে। তাহলে ভি মাইনাস এলডিআইডিটি, এই যেটা পেলাম, দ্যাট ইজ ইকুয়াল টু 0। 0 কেন? কারণ এখানে আর নেই, আর সমান 0। আর থাকলে আমি ওখানে আইআর বসাতাম, আর যদি থাকতো তাহলে আমি এখানে আইআর বসাতাম। যদি আর থাকতো, আর থাকলে আমি কি বসাতাম? আই ইন্টু আর বসাতাম, কারণ ওই রোধটা, এই দুজন বাদ দিয়ে যে রোধ, সেই রোধটা এখানে আই আর হয়ে ড্রপ করতো, কিন্তু সেই লস নাই। তাহলে এই দুটোর যোগফল 0 হবে। তাহলে এবার আমরা যদি লিখি ভি এর মান কি গো, এইটা, তাহলে বসাই। তাহলে আমাদের এখানে টার্গেট কি? টার্গেট ভুলে গেলে হবে না। তাহলে ভি মাইনাস এল ডি আই ডিটি সমান 0। তাহলে ভি মানে কি? ভি জিরো সাইন ওমেগা টি। আমাদের টার্গেট কি এখানে? এটা বাইরে কি কি বার করবো? একদম তাই। এইটা ভুলে গেলে হবে না। টার্গেট হচ্ছে আই সমান কত বার করা। তাহলে দেখো ডিআই বাই ডিটি আছে না নাই? তাহলে ডিআই সমান কি লিখতে পারি? ভি জিরো বাই এল সাইন ওমেগা টি ইন্টু ডিটি লিখতে পারি না? না পারি না? দাও একে ইন্টিগ্রেশন করে, তাহলে আই সমান কত পাবো? ভি জিরো বাই এল সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন করলে কি পাবো? শুধু কস ওমেগা টি না, মাইনাস কস ওমেগা টি। তাহলে মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা। তাহলে এবার বলো তো মাইনাস কস ওমেগা টি কোথায় হয় মাইনাস? তাহলে কি লিখতে পারি আমরা এটা? ওমেগা টি, দেখ ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, দেখ মাইনাস কস ওমেগা টিটাকে আমরা কি লিখতে পারি? কস ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি লিখতে পারি না? কেন লিখতে পারি কি? মাইনাস ওমেগা টি কেন হবে? ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি লিখলে কি হবে? এই সাইন, সরি, সাইন, সাইন, 90 মাইনাস থিটা হলে তো এটা শুধু কস থিটা হবে। আমি পুরোটাকে বলছি। তা দেখো ভি জিরো বাই ওমেগা এল, এখানে আমি লিখলাম মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি, লিখতে পারি তো? এবার সাইন তো হচ্ছে সাইন মাইনাস থিটা সমান তো হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাস সাইন থিটা মানে হচ্ছে সাইন অফ মাইনাস থিটা, তা মাইনাসটাকে ভিতর ঢুকিয়ে দিতে পারি। কি রে? ওমেগা এল ইন্টু এটাকে আমরা লিখতে পারি সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কি কি ইনফরমেশন পেলাম বলো? রোধের জায়গাটায় কে বসে আছে? এই রোধের জায়গাটায় ভি জিরো বাই কিছু হলে সেটা তো রোধ হয়, তার জায়গায় কে বসে আছে গো? ওমেগা ইন্টু এল। আর ফাইয়ের জায়গাটায় কে বসে আছে? কিন্তু তুমি বলো এখানে কি রোধ ছিল আমাদের প্রবলেমে? তাহলে রোধের ন্যায় কিছু একটা আছে। বুঝছো না বুঝছো না? বিভবের সাথে সাইনের, তো সাইন মানে কি, যে কোনো সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তা লম্ব বাই অতিভুজ মানে তো তার কোনো মাত্রা নাই, তার তো মাত্রা নাই। এখানে আমি দেখছি বিভবের সাথে একটা জিনিস ভাগ করে কারেন্ট পেলো, তাহলে এই জিনিসটার মাত্রা কি হবে? ওমেগা ইন্টু এল, রোধের মাত্রার সাথে সমান হবে। কিন্তু আমরা দেখছি বিশুদ্ধ আবেশক বর্তনী, তাহলে রোধ কোথা থেকে এলো? তাহলে এই রোধটা একটা কাল্পনিক রোধ। এই যে রোধটাকে, এই রোধটাকে বলা হয় আর রোধ বলছে না,
একে বলছে প্রতি প্রতিঘাত, আবেশজনিত প্রতিঘাত। তাহলে এখান থেকে আমরা ফান্ডা কি পেলাম? I সমান V0 বাই ওমেগা এল ইন্টু সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। আর বিভব কত ছিল? এটা পেলাম, এটা পেলাম। বিভব কত ছিল? বিভব কত ছিল? ভি সমান V0 সাইন ওমেগা টি। তাহলে এই দুটো জায়গা থেকে আমাদের কনক্লুশন কি থাকবে? এই কনক্লুশনটা আমাদের বোঝার খুব ইম্পর্টেন্ট কনক্লুশন। প্রথম কনক্লুশন তো আমরা বুঝতে পারলাম ফাই সমান, এইটা হচ্ছে ফাই, এটা হচ্ছে তোমার ফাই, ফাই সমান পেলাম মাইনাস 90 ডিগ্রি। তাহলে প্রবাহ পিছিয়ে আছে না এগিয়ে আছে গো? প্রবাহ 90 ডিগ্রি পিছিয়ে আছে, তার মানে ল্যাগ করছে। আর কি? আর এটা দিয়ে আমি কি বুঝতে পারি? কস ফাই সমান কত? কত হবে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি কস ফাই করলে কত হবে? 0 হবে। যদি 0 হয় এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। ঠিক বলেছো, ক্ষমতা গুণক, পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর সমান 0। তাহলে পি অ্যাভারেজ কত হবে? ভিআরএমএস আইআরএমএস 0 হবে না? ইন্টু 0। তাহলে এটা তো 0 হয়ে গেল পুরো। তার মানে ব্যয়িত তড়িৎ শক্তি নেই, অথচ কারেন্ট আছে। তাহলে একে ওয়াটলেস প্রবাহ বলবো না এই প্রবাহটাকে? তাহলে এখানে দেখছি ব্যয়িত ক্ষমতা 0, কিন্তু প্রবাহ বিদ্যমান, প্রবাহ আছে। এই প্রবাহটাকে, এই প্রবাহকে আমরা কি বলছি? এই প্রবাহকে বলছি আমরা ওয়াটবিহীন প্রবাহ। কোন ক্ষেত্রে হচ্ছে? বিশুদ্ধ আবেশক, বিশুদ্ধ আবেশযুক্ত বা আবেশক বর্তনীতে। আর একটা জিনিস যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এইটা তো মাত্রাহীন, এটা তো মাত্রাহীন। তাহলে এখানে কারেন্ট পাইলাম V0 বাই যেটা, তাহলে এর মাত্রাটা কি হবে বলো তো দেখি? তাহলে 3 নম্বর পয়েন্টে আমরা লিখবো, 3 নম্বর পয়েন্টে ভি ইকুয়াল টু সরি আই ইকুয়াল টু V0 বাই ওমেগা এল ইন্টু সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। এই যে সমীকরণ, এই সমীকরণে সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি এটা হচ্ছে মাত্রাহীন, এককহীন, মাত্রাহীন। তাহলে আই সমান বিভব বাই ওমেগা এল পেলাম। তাহলে এই ওমেগা এলটার মাত্রা কি হবে? একদম তাই, এটি হবে ওমেগা এল যেটা, এটি হবে রোধের অনুরূপ। ভেরি গুড। কিন্তু আমরা দেখছি রোধ নাই, রোধ নেই, তাই জন্য এইটা বলছে কাল্পনিক রোধ। কার জন্য? কার জন্য কাল্পনিক রোধ? আবেশকের, আবেশক জনিত কাল্পনিক রোধ। এটাকে বলা হয় আবেশক জনিত প্রতিঘাত। তাহলে এটাকে বলা হয় আবেশক জনিত প্রতিঘাত। ইংরেজিতে বলা হয়, ইংরেজিতে বলা হয় রিঅ্যাক্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স। এ কি বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে এটা বুঝতে পারছো, কারেন্ট যদি এইদিকে হয়, বিভব যদি এইদিকে হয়, বিভব যদি এইদিকে হয়, তাহলে কারেন্ট কোন দিকে? এই দিকে কারেন্ট, কারেন্ট পিছিয়ে আছে 90 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি হয়ে আছে। তোমাদের বইয়েও দেখো দিয়েছে, বইয়ে দিয়েছে কারেন্ট এইদিকে বিভব উপর দিকে। আচ্ছা এটাও দিতে পারে, এটা এরকম লিখতে পারি, এটা হচ্ছে কারেন্ট, তাহলে বিভব এগিয়ে থাকবে ভি এইদিকে, তাহলে এগিয়ে আছে 90 ডিগ্রি, প্লাস 90 ডিগ্রি।
বিভব এগিয়ে আছে, কারেন্ট পিছিয়ে আছে। তাহলে এইটা হচ্ছে তোমার ভেক্টর চিত্রের মাধ্যমে এটা ব্যাখ্যা। বুঝতে পারলে তো? ভি হচ্ছে আই, ভি এল এটা আই এল ইন্ডাক্টরের ক্ষেত্রে। তাহলে আজ তবে এইটুকু থাক। তো তোমাদের প্রায় সবারই ঘুম চলে এসছে, আমারও প্রায় ঘুম চলে এসছে। তো যাই হোক, তারপর আমরা ক্লাস নেব কাল। কালকে হবে তোদের? কাল রাত্রি 10টা। যদি হয় আমি 8টার মধ্যে জানিয়ে দেবো, ট্রাই করবো। ওকে, যদি আমি ঢুকে যাই 8টার মধ্যে বেরোতে পারি, তাহলে অবশ্যই 10টায় ক্লাস করাবো। যদি না বেরোতে পারি তাহলে আমি একদম ক্যান্সেল করে দেবো। ওকে, তারপর তোমাদের বুধবারটা অবশ্যই আমি কিন্তু ক্লাস করাবো। বুধবার কি রে? বুধবার কি হচ্ছে আমাদের? কি পুজো?